জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান জেনারেল করেছে তো তাদেরকে, না বলে আমি না বললে তো বলার মালিক না, আপনাদের সেনাবাহিনী তাদেরকে জেনারেল বানিয়েছে। তো আমরা তো সিভিলিয়ান, আমরা তো আপনারা যেটা বলেন আমরা সেটাই বলবো। যাই হোক, আমার কথাটা হলো যে এরা যে ধরনের অন্যায় করেছে, যে ধরনের জুলুম করেছে, যে ধরনের দুর্নীতি করেছে, এবং আজকে আমার দেশ পত্রিকা, আমি জানি না সকাল থেকে আপনারা কেউ করেছেন কিনা, আজকে আজকে পত্রিকা লিড নিউজ হয়েছে এরকম একজন জেনারেল মুজিব, তাকে নিয়ে যে এখন পদ, সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনীতে কি এমন হলো যে এতগুলো সেনা অফিসার, এই জাতীয় চরিত্রের সেনা অফিসার তৈরি হলো? হোয়াট ওয়াজ ফান্ডামেন্টালি রং আপনাদের সেনাবাহিনীর ভিতরে? এটা শুধু সরকারকে দায়ী করে বা রাজনীতিবিদদের দায়ী করে আপনারা দায় এড়াতে পারবেন না। লেটস ফেস দ্য ট্রুথ, যে সেনাবাহিনীতে নিশ্চয়ই আপনাদের আদর্শের ভয়ঙ্কর রকম অবক্ষয় হয়েছে, না হলে এই ধরনের ব্যক্তি, মুজিবের মতো ব্যক্তি, তারা সেনাবাহিনীতে টিকে থাকতে পারত না। এই মুজিব ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, এখানে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গিয়েছে, এবং তখন সে সার্ভেন্ট জেনারেল। একজন সার্ভেন্ট জেনারেল দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গাচ্ছে, তাহলে সেনাবাহিনী বা সেনা ট্রেনিং আপনারা যেটা বলেন, এটা কোথায় ছিল? আসলে এই যে অবক্ষয়টা তো একদিনে হয় না, এবং এই অবক্ষয়ের সূত্রপাত হয়েছিল, আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, এই অবক্ষয়ের সূত্রপাত হয়েছিল ১/১১-র সময়। এবং সেই যে ১/১১-র সময় ভারতীয় ডিপ স্টেটের সাথে মিলেমিশে বাংলাদেশ সেনাবাহিনী একটা অদ্ভুত একটা সরকার তৈরি করল, যে সরকারটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটা ভারতীয় ষড়যন্ত্রের ফসল ছিল, যেটা প্রণব মুখার্জি, ভারতের রাষ্ট্রপতি এক সময়কার, তিনি তার কোয়ালিশন ইয়ার্স বইতে লিখে গেছেন যে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল যাতে করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা যায়, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় উপনিবেশে পরিণত করা যায়। এবং আপনাদের মনে আছে হয়তো অনেকে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের একজন জেনারেল মন্তব্য করেছিলেন যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত এবং আমাদের জুলাইয়ের তরুণ বিপ্লবীদের অসীম সাহস, তাদের জীবনের বিনিময়ে আমরা ভারতীয় রাডারের বাইরে সম্ভবত আমার জীবন পেয়েছি। এখন প্রশ্ন হলো, সেই ভারতীয় রাডারের বাইরে আমরা থাকতে পারবো কিনা? আমরা তো বাইরে গেলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে, এদের আমাদের মতো এরকম গুণের শিকার মারুফ আমার ছোট ভাই, এদের জুলুমের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার we have been successful to reclaim our sovereignty, এবং ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদের একজন শেখ হাসিনাকে আমরা হরাতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতীয় যে আধিপত্যবাদ, সেটার যে স্ট্র্যাটেজি, সেটা যদি আমরা বুঝতে ভুল করি, তাহলে কিন্তু আবার আমরা বিপদে পতিত হব। এই ১/১১ সরকারের সময় অ্যাকচুয়ালি আমার লেখালেখির সূত্রপাত। আমি তো লেখালেখির জগতের মানুষ ছিলাম না, আমি প্রফেশনাল ছিলাম। লেখালেখির জগতে এসেছিলাম ১/১১ সরকারের প্রতিবাদ করবার জন্য। কারণ কেন যেন আমার মনে হয়েছিল এই ১/১ সরকার এটা এক ধরনের ট্রোজান হর্স, সেই বিখ্যাত বইয়ে ট্রয়ের ঘোড়া, এই ১/১ সরকারের মাধ্যমেই আমাদের স্বাধীনতা বিলুপ্ত হবে। এবং ওই সময় থেকেই আমি লেখালেখি শুরু করি মহিম ফখরুদ্দিনের বিরুদ্ধে, এবং সেই সময় নানা রকম বিপদ আমাকে মোকাবেলা করতে হয়েছে, এবং মোকাবেলা করতে করতে তো জীবন পার হয়ে গেছে, কিন্তু জীবনের পরন্ত বেলায় পৌঁছে গেছি লড়াই করতে করতে। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশের আবার সেই নতুন করে স্বাধীনতা দেখতে পেয়েছি,
এবং একটা ব্যাপারে আমি খুব আশাবাদ পোষণ করি যে তরুণদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আমি জানি না আপনারা এই পরিবর্তন কতটা ফিল করছেন। আমি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলাম, আপনারা জানেন। 5 বছর জেল খাটার পরে যখন কুষ্টিয়ার ঘটনা একজন বললেন, কুষ্টিয়ায় আক্রান্ত হওয়ার পরে আমি দেশ ছাড়তে বাধ্য হলাম। তো নির্বাসনে 6 বছর পরে আমি যখন দেশে ফিরলাম, আমি একটা উজ্জীবিত তরুণদের দেখতে পেলাম বাংলাদেশে, যাদের দেশপ্রেম এবং ইমানের কোনো খাদ নাই। আমি এই তরুণদের বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশে তরুণদের মধ্যে এই পরিমাণ দেশপ্রেম এবং এই পরিমাণ ইসলামের প্রতি অনুরাগ আমি আগে কখনো দেখি না। তো এটা আমাকে খুব ভরসা দেয় যে সম্ভবত আমরা আমাদের লড়াই করতে সক্ষম হব এবং আমাদের স্বাধীনতা আমরা রাখতে পারব। আমার একটা প্রশ্ন, সেনাবাহিনী যারা আছেন সবাই সম্ভবত রিটায়ার্ড, যে আপনাদের একটু বিবেচনা করা দরকার যে কি ট্রেনিং এ ঘাটতি হয়েছিল সেনাবাহিনীতে, যার জন্য আয়নাঘর তৈরি হয়েছে। আয়নাঘর তৈরি হয়ে যাদেরকে টর্চার করা হয়েছে, আমাকে কিংবা আমাদের মানুষকে কিংবা আরো যারা যাদেরকে আপনাদের ব্রাদার, এটা কোথায় গেছিল, যে এটা কিভাবে করা সম্ভব হয়েছে আপনাদের পক্ষে? এই আয়না ঘরে, র্যাবের আয়না ঘরে কিন্তু আমিও ছিলাম এবং আপনাদের অনেক আগে 2010 সালে র্যাবের আয়না ঘর দেখেছি, যেটা এয়ারপোর্টের উন্নতি, সে আয়না ঘরে আমি ছিলাম। আমি জানি আয়না ঘরে কি হয়, আমি নিজে দেখেছি। তো এটা কিভাবে সম্ভব হলো, এটা আপনারাই বিবেচনা করবেন যারা এগুলো নিয়ে আপনারা কাজ করেন। আর আরেকটি প্রশ্ন করে আমার বক্তব্য আমি শেষ করব, সেটা হলো যে জেনারেল মুজিব কিভাবে পালিয়ে গেল? এই ব্যর্থতা জেনারেল মুজিব, আমি যতদূর জানি, তিনি তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন। আজকে আমরা সেটাই প্রশ্ন করেছি আমার দেশে, যে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় জেনারেল মুজিবকে কারা পালাতে সহযোগিতা করবে। এবং আমাদের কাছে অনেক রকম তথ্য আছে, তাতে মনে হয় যে সার্ভিং বর্তমান মিলিটারির একটা অংশ তাকে পালাতে সহযোগিতা করেছে। কেন পালাতে সহযোগিতা করা হলো জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনাল, একটা বিদেশি এজেন্টকে, রয়্যাল একজন এজেন্টকে আপনারা পালাতে সহায়তা কেন করবেন? তাহলে আমাদের বিপদ তো এখনো শেষ হয়নি। সুতরাং এইদিকে আপনারা নজর রাখবেন। আমরা তো রাখবোই মিডিয়ার তরফ থেকে, সিভিলিয়ান হিসাবে আমাদের পক্ষে যতটা করা সম্ভব। কিন্তু সেনাবাহিনীর যারা আছেন তাদের একটু সোল সার্চিং দরকার, তাদের একটু আলাপ আলোচনা করা দরকার যে কিভাবে এখান থেকে আমরা মুক্ত হতে পারি এবং প্রকৃত দেশপ্রেমিক একটা সেনাবাহিনী আমরা করতে পারি। সারা জীবন আপনি জানেন সেনাবাহিনীর সমর্থনে লিখে এসেছি 11 লাখ পর্যন্ত। 11 পর থেকে সেনাবাহিনী সম্পর্কে আমাদের ক্রিটিক্যাল হতে হয়েছে দেশের স্বার্থে। কারণ এই সেনাবাহিনী তো আমরা দেখতে চাই না যে সেনাবাহিনী ভারতের লেজুর ভিত্তি করবে। এই সেনাবাহিনী ভারতের লেজুর ভিত্তি করা সেনাবাহিনীর তো দরকার নাই বাংলাদেশে। জনগণের ট্যাক্সের পয়সায় আমরা সেনাবাহিনী করবো আর সেটা ভারতের দালালি করবে, তাহলে এই সেনাবাহিনীর দরকার নাই আমাদের। তো এই প্রশ্নটা আমার মনে হয় সেনা কর্মকর্তাদের আপনাদের নিজেদেরকে করা উচিত। আর আমরা তো আছি, আপনাদের পাশে আছি। আর সর্বশেষ আমি এই যে বইটা আমার আজকে লিখেছে বিশ্বকামনায় আয়নাঘর, এই বইটা পড়ার অপেক্ষায় রাখলাম। আমাকে আমি যতটা চিনি, আমি আশা করব এই বইতে প্রতিটা অক্ষর সত্য এবং সে কাউকে বাঁচানোর চেষ্টা করেনি এবং সত্য কথা গোপন করবার চেষ্টা করেনি। আমি এই বইটা পড়ার অপেক্ষায় রইলাম। আপনাদেরকেও বলি এই বইটা সংগ্রহ করুন,